কাহিনী শুরু একটি রাজকীয় রাজ্য থেকে হয়, যেখানে রাজপুত্র হেনরি তার হতে যাওয়া কনে এলিসানের সঙ্গে একটি অদ্ভুত রীতি পালন করে। সে দুজনের হাতের উপর ছুরি দিয়ে হালকা কেটে নিজের রক্ত এলিসানের রক্তের সঙ্গে মিশিয়ে দেয়। হেনরি বলে এটা তাদের পূর্বপুরুষদের পুরনো প্রথা, তাই এলিসানও তাকে বিশ্বাস করে। কিন্তু পরের মুহূর্তেই হেনরি তাকে বিশ্বাসঘাতকতা করে একটি গভীর এবং অন্ধকার গুহায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। এলিসন ভয় পেয়ে যায় এবং বাইরে বের হওয়ার জন্য জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু তাকে সাহায্য করার মতো সেখানে কেউ ছিল না। গুহার ভেতরে চারদিকে অন্ধকার এবং ভয়ঙ্কর পরিবেশ ছিল। এলিসন বাইরে বের হওয়ার চেষ্টা করছিল, তখনই হঠাৎ সেখানে থাকা ভয়ঙ্কর ড্র্যাগন জেগে ওঠে। এক বিশাল ড্র্যাগন তার সামনে এসে দাঁড়ায়। সেই সঙ্গে সঙ্গে আগুন উগড়ে এলিসনকে পুড়িয়ে মারার চেষ্টা করে। এলিসন কোনোভাবে নিজের প্রাণ বাঁচিয়ে ফেলে, কিন্তু তার একটি পা ভয়াবহভাবে পুড়ে যায়। এখন তার কিছুই বুঝে আসছিল না যে তার সঙ্গে এসব কেন হচ্ছে। তখন ড্র্যাগন তার সঙ্গে কথা বলে এবং বলে যে তার রক্ত থেকে রাজপরিবারের গন্ধ আসছে, তাই সে এখান থেকে জীবিত বের হতে পারবে না। এটা শুনে এলিসনের সন্দেহ হতে থাকে যে হেনরি ইচ্ছা করেই তাকে এখানে মরার জন্য পাঠিয়েছে। ধীরে ধীরে সে জানতে পারে যে এই রাজ্যের রাজারা বহু বছর ধরে ড্র্যাগনের সঙ্গে একটি ভয়ঙ্কর চুক্তি করে আসছিল। ড্র্যাগনকে শান্ত রাখার জন্য রাজপরিবারের কোনো এক মেয়েকে বলি দেওয়া হতো, আর এবার এলিসনকে বেছে নেওয়া হয়েছিল। এর সঙ্গেই গল্প আমাদের অনেক বছর পেছনে নিয়ে যায়। শুরুতে আমরা ওড়িয়া রাজ্যের রাজাকে দেখি, যে তার সৈন্যদের নিয়ে একটি ড্র্যাগনের পিছু নিচ্ছিল। রাজার বিশ্বাস ছিল যে ওই ড্র্যাগন তার প্রজাদের জন্য খুব বড় হুমকি, তাই সে তাকে শেষ করতে চেয়েছিল। কিছুক্ষণ পরে রাজা এবং তার সৈন্যরা ড্র্যাগনের গুহার কাছে পৌঁছে যায়, কিন্তু তারা ভেতরে ঢুকতেই হঠাৎ ড্র্যাগন সামনে এসে যায়। ড্র্যাগন তার মুখ থেকে ভয়ঙ্কর আগুন বের করে এবং মুহূর্তেই অনেক সৈন্য পুড়ে মারা যায়। এরপর সে একে একে বাকি সৈন্যদেরও নির্মমভাবে হত্যা করতে থাকে। এসব দেখে রাজা পুরোপুরি ভয় পেয়ে যায়। নিজের প্রাণ বাঁচানোর জন্য সে ড্র্যাগনের সামনে হাঁটু গেড়ে বসে এবং তার কাছে দয়া ভিক্ষা করতে থাকে। এরপর দৃশ্য কয়েক শতাব্দী পরের সময় চলে যায়, যেখানে আমরা একটি ছোট রাজ্যের রাজকুমারী এলিসানের সঙ্গে পরিচিত হই। এলিসান কোনো সাধারণ রাজকুমারীর মতো সে আরামদায়ক জীবনযাপন করছিল না, বরং জঙ্গলে কাঠ কাটছিল। তার সঙ্গে তার ছোট বোন ফ্লোরিয়াও ছিল। তাদের কথাবার্তা থেকে বোঝা যায় যে তাদের রাজ্যের অবস্থা খুবই খারাপ ছিল। রাজকোষ প্রায় শেষ হয়ে গিয়েছিল, মানুষ ক্ষুধায় মারা যাচ্ছিল এবং শীতও চলে আসছিল। তাই এলিসান তার প্রজাদের জন্য খাবার এবং কাঠের ব্যবস্থা করতে ব্যস্ত ছিল। কাঠ কাটার সময় হঠাৎ এলিসানের নজর একটি রাজকীয় গাড়ির দিকে পড়ে, যা সরাসরি তাদের প্রাসাদের দিকে যাচ্ছিল। এটা দেখে তার একটু অদ্ভুত লাগে। এরপর সে তার বোনকে নিয়ে প্রাসাদে ফিরে যেতে থাকে। পথে সে দেখে দারিদ্র্য এবং ক্ষুধার কারণে অনেক মানুষ রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। প্রাসাদে পৌঁছে এলিসান তার কাঠ ভর্তি ব্যাগ একজন দোকানদারের হাতে দেয় এবং তাকে বলে এই সব কাঠ প্রজাদের মধ্যে বিলিয়ে দিতে, যাতে মানুষ শীতে কিছুটা স্বস্তি পায়। এরপর এলিসান তার বাবা হেক্টরের কাছে যায়, যিনি সেই ছোট রাজ্যের রাজা ছিলেন। সেখানে এলিসান একজন অচেনা মহিলাকেও দেখতে পায়, যে তার বাবা মায়ের সঙ্গে কথা বলছিল। আসলেই সেই মহিলাই ছিল যে কিছুক্ষণ আগে রাজকীয় গাড়িতে করে প্রাসাদে এসেছিল। যেই তার নজর এলিসানের উপর পড়ে, সে খুব খুশি হয়ে যায় এবং তার সৌন্দর্যের প্রশংসা করতে থাকে। এরপর সে রাজা হেক্টরকে একটি চিঠি দেয় এবং বলে যে সে তাদের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে। এতটুকু বলে সে সেখান থেকে চলে যায়। যখন হেক্টর চিঠিটি খুলে পড়ে, তখন তার মুখে আনন্দ স্পষ্ট দেখা যায়। এলিসন অবাক হয়ে তার বাবাকে জিজ্ঞেস করে যে তাতে এমন কি লেখা আছে। তখন হেক্টর তাকে জানায় যে ওড়িয়া রাজ্যের রাজপুত্র তাকে বিয়ে করতে চায়। এটা শুনেই এলিসন অবাক হয়ে যায়, কারণ সে কখনো এমন আশা করেনি। কিন্তু বিষয়টা শুধু বিয়ের ছিল না। হেক্টর আরও জানায় যে এই সম্পর্কের বিনিময়ে ওড়িয়া রাজ্য তাদের রাজ্যকে অনেক অর্থ দেবে, যার ফলে তাদের রাজ্যের দারিদ্র্য এবং ক্ষুধা দূর হতে পারে। এলিসন তার বাবাকে বলে যে বিয়ে এমন একজনকে করা উচিত যাকে ভালোবাসা যায়, শুধু টাকার জন্য নয়। কিন্তু হেক্টর তাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে যে যদি সে ওড়িয়া রাজ্যের রাজকুমারী হয়ে যায়, তাহলে তার জীবন পুরোপুরি বদলে যাবে। সে তার মায়ের মতো পুরো পৃথিবী ঘুরতে পারবে এবং একটি ভালো জীবন যাপন করতে পারবে। এখানেই আমরা জানতে পারি যে হেক্টরের প্রথম স্ত্রীর মৃত্যু হয়েছে এবং এখন সে তার দ্বিতীয় স্ত্রী হেলেনের সঙ্গে থাকে। যদিও হেলেন সৎ মা ছিল, কিন্তু সে কখনো এলিসন এবং তার ছোট বোন ফ্লোরিয়াকে এটা অনুভব করতে দেয়নি যে সে তাদের আসল মা নয়। সে দুই বোনকে খুব ভালোবাসত। অবশেষে এলিসান তার রাজ্য এবং প্রজালের অবস্থা দেখে এই বিয়েতে রাজি হয়ে যায়। পরের দিনই সে তার পুরো পরিবার নিয়ে ওড়িয়া রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। অনেক ঘন্টার দীর্ঘ যাত্রার পর অবশেষে এলিসান এবং তার পরিবার ওড়িয়া রাজ্যে পৌঁছে যায়। যেই তারা রাজ্যের ভেতরে প্রবেশ করে, এলিসানের নজর চারদিকে লাগানো বিশাল ড্র্যাগনের মূর্তিগুলোর দিকে পড়ে। মূর্তিগুলো এত বড় এবং ভয়ঙ্কর ছিল যে সেগুলো দেখেই অদ্ভুত অনুভূতি হতে থাকে। এরপর সবাই প্রাসাদে পৌঁছে যায়। প্রাসাদটি অত্যন্ত জাঁকজমক এবং সুন্দর
করছিল, যা দেখে এলিসান এবং তার পরিবার মুগ্ধ হয়ে যায়। রাতে নিজের কক্ষে যাওয়ার সময় এলিসানের নজর সামনের বারান্দায় দাঁড়িয়ে থাকা একটি মেয়ের দিকে পড়ে, কিন্তু সে তার সঙ্গে কথা বলার আগেই মেয়েটি হঠাৎ নিজের ঘরের ভেতরে চলে যায়। পরের রাতে এলিসানের ঘুম আসে না, তাই সে বারান্দায় এসে বাইরে তাকাতে থাকে। তখন সে দূরের একটি পাহাড়ে আগুন জ্বলতে দেখতে পায়। সে বুঝতে পারে না, অবশেষে সেখানে কি হচ্ছে সেটা সে বুঝতে পারে না, কিন্তু সেই দৃশ্য দেখে তার একটু অদ্ভুত অনুভূতি হয়। পরের দিন এলিসান এবং তার পরিবার ওরিয়ার রানী ইসাবেল, রাজা রেক এবং রাজপুত্র হেনরির সঙ্গে দেখা করে। কথোপকথনের সময় রানী ইসাবেল জানতে পারে যে এলিসান শুধু সুন্দরই নয়, বরং বেশ বুদ্ধিমান এবং বুঝধার্মেও। এই কারণেই রানী সঙ্গে সঙ্গে এলিসানকে পছন্দ করে ফেলে। কিছুক্ষণ পরে রানী হেনরি এবং এলিসানকে একান্তে কথা বলার জন্য বাইরে পাঠিয়ে দেন। সেখানে এলিসান স্পষ্টভাবে বলে যে সে এই বিয়ে শুধু তার রাজ্য এবং তার প্রজাদের জন্য করছে, কারণ এই সম্পর্কের মাধ্যমে তাদের রাজ্য সাহায্য পাবে। কিন্তু ধীরে ধীরে এলিসানের হেনরিকে ভালো লাগতে শুরু করে, তাই সে তাকে বলে যে এখন সে এই বিয়েতে খুশি। এরপর হেনরি তাকে পুরো রাজ্য ঘুরিয়ে দেখাতে নিয়ে যায়। তখন এলিসান সেই পাহাড়ের দিকে ইশারা করে জিজ্ঞেস করে যেখানে সে আগের রাতে আগুন জ্বলতে দেখেছিল। এর উত্তরে হেনরি জানায় যে সেটা তাদের রাজ্যের একটি পুরনো রীতি, যা বিয়ের আগে পালন করা হয়। সে এটাও বলে যে বিয়ের পরেও একই রীতি আবার পালন করা হবে। অন্যদিকে প্রাসাদে রানী ইসাবেল এলিসানের বাবা হেক্টরের সঙ্গে বিয়ে নিয়ে একটি চুক্তি করছিলেন, কিন্তু যখন হেক্টর সেখান থেকে বাইরে আসে তখন তার মুখে আনন্দের বদলে উদ্বেগ স্পষ্ট দেখা যাচ্ছিল। হেলেন তাকে জিজ্ঞেস করে যে আসলে কি হয়েছে। তখন হেক্টর ভারাক্রান্ত মনে জানায় যে ওরিয়া রাজ্য তাদের মেয়ের বিনিময়ে তাদের অনেক অর্থ দিতে যাচ্ছে। এটা শুনে পরিবেশ হঠাৎ গম্ভীর হয়ে যায়, যেন এই বিয়ের পেছনে কোনো বড় রহস্য লুকিয়ে আছে। কিন্তু হেলেনের শুরু থেকেই এই পুরো সম্পর্কের মধ্যে কিছু গড়বড় মনে হচ্ছিল। তার মনে হচ্ছিল এলিসানকে আগেই বলা হয়েছিল যে ওরিয়া রাজ্যের মানুষ কিছু লুকিয়ে রাখছে, তাই সে হেক্টরের কাছ থেকে পুরো সত্য জানার চেষ্টা করে। কিন্তু হেক্টর খুবই মানসিক চাপে ছিল এবং রাগের মাথায় তাকে কিছুই বলতে অস্বীকার করে। হেক্টরের এমন আচরণ দেখে হেলেনের উদ্বেগ আরও বেড়ে যায়। এরপর হেলেন নিজেই রানী ইসাবেলের সঙ্গে কথা বলতে যায়, কিন্তু সেখানে তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হয়। রানী ইসাবেল তাকে অপমান করতে থাকে এবং তার দারিদ্র পরিবারকে নিয়ে উপহাস করতে থাকে। সে হেলেনকে তিরস্কার করে বলে যে বিয়ের পর তাদের পরিবার সঙ্গে সঙ্গে প্রাসাদ ছেড়ে চলে যাবে। রানীর কথা শুনে হেলেন বুঝে যায় যে এই রাজ্যের মানুষ বাইরে থেকে যতটা ভালো দেখায়, ভেতরে ততটাই বিপজ্জনক। রাত হতেই হেলেন সরাসরি এলিসান এবং ফ্লোরিয়ার ঘরে যায়। সে এলিসানকে বোঝানোর চেষ্টা করে যে এই রাজ্যের মানুষ মোটেই ভালো নয় এবং তার বিয়ে করা উচিত নয়। হেলেন তাকে বলে যে বিয়ের চুক্তির পর থেকেই হেক্টর খুবই চিন্তিত দেখা যাচ্ছে এবং সে তাকে কিছুই স্পষ্ট করে বলেনি। কিন্তু এলিসানের মনে হয় যে হয়তো হেলেন প্রয়োজনের চেয়ে বেশি ভাবছে, সে তার কথাকে গুরুত্ব দেয় না। ঠিক তখনই সেখানে হেক্টর এসে যায়। সে হেলেনকে শান্ত থাকতে এবং বিশ্রাম নিতে বলে, তারপর তাকে নিজের সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। পাহাড়ে পৌঁছেতে এলিসান দেখে যে রাজপরিবারের সবাই অদ্ভুত এবং ভয়ঙ্কর মুখোশ পরে দাঁড়িয়ে আছে। পুরো পরিবেশ খুব রহস্যময় এবং ভয়ঙ্কর লাগছিল। এরপর রীতি শুরু হয়। রানী এলিসানকে একটি সোনার মুদ্রা দেয় এবং সেটি গুহার ভেতরে ছুঁড়ে ফেলতে বলে। তারপর হেনরি এবং এলিসানের হাতে ছুরি দিয়ে কেটে তাদের রক্ত একসঙ্গে মিশিয়ে দেওয়া হয়। বাইরে থেকে দেখতে সবকিছু একটি সাধারণ রীতির মতোই লাগছিল, কিন্তু আসল সত্য ছিল সম্পূর্ণ ভিন্ন। রীতি শেষ হওয়ার পর হেনরি এলিসানকে কোলে তুলে নিয়ে সেখান থেকে যেতে থাকে, কিন্তু হঠাৎ সে থেমে যায়। সে এলিসানের কাছে ক্ষমা চায় এবং তাকে সরাসরি গুহার ভেতরে ফেলে দেয়। গুহায় পড়েই এলিসান অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে ভীষণ ভয় পেয়ে যায়। সে কাঁদতে কাঁদতে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে এবং বাইরে বের হওয়ার চেষ্টা করে। সে উপরে ওঠার চেষ্টা করে কিন্তু পিছলে আবার নিচে পড়ে যায়। তখন তার নজর গুহায় পড়ে থাকা পুরনো কাপড় এবং গয়নার দিকে পড়ে। এটা দেখে সে বুঝতে পারে যে তার আগেও অনেক রাজকুমারীকে এখানে বলি দেওয়ার জন্য ফিরে দেওয়া হয়েছে এবং এখন তারও একই পরিণতি হতে চলেছে। এলিসান ভয়ে ভয়ে সামনে এগিয়ে যায় এবং দেখে যে সেখানে অনেক বাদুড় ভয়ঙ্করভাবে পুড়ে মরে পড়ে আছে। এই দৃশ্য দেখে সে আতঙ্কিত হয়ে যায়, কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ একটি বিশাল ড্রাগন তার সামনে এসে যায়। এলিসান দ্রুত একটি পাথরের পিছনে লুকিয়ে যায়। তখন ড্রাগন তাকে তার নাম জিজ্ঞেস করে। তার ভারী কণ্ঠস্বর শুনে এলিসান বুঝতে পারে যে এটা কোনো পুরুষ ড্রাগন নয়, বরং একটি মহিলা ড্রাগন, এবং এটাই সেই ভয়ঙ্কর ড্রাগন ছিল যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। এখন এলিসান ভয়ে ভয়ে তাকে তার নাম বলে। তখন ড্রাগন রাগ করে বলে যে এলিসানের শরীর থেকে রাজ পরিবারের দুর্গন্ধ আসছে। এটা শুনেই এলিসান তার কাটা হাতের তালুর দিকে তাকায়, যেখানে হেনরির রক্ত তার রক্তের সঙ্গে মিশেছিল। তখন সে বুঝতে পারে যে এই কারণেই ড্রাগন তাকে রাজ পরিবারের একজন মনে করছে। ড্রাগনের কথা শুনে এলিসান ভীষণ ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়তে শুরু করে। তখনই ড্রাগন তার ওপর আগুন দিয়ে আক্রমণ করে। এলিসান কোনোভাবে দৌড়ে একটি ছোট গুহায় লুকিয়ে পড়ে এবং আগুন থেকে বেঁচে যায়। কিন্তু সেখানে পৌঁছে তার নজর একটি মেয়ের মৃতদেহের ওপর পড়ে। ভালো করে দেখে সে বুঝতে পারে যে এটাই সেই মেয়ে যাকে সে প্রাসাদের বারান্দায় দেখেছিল। অর্থাৎ হেনরি এলিসানের আগেও আরেকটি মেয়েকে বিয়ে করেছিল এবং তারপর তাকেও কোনো গুহায় বলি দেওয়ার জন্য ফেলে দিয়েছিল। কিছুক্ষণ
কিছুক্ষণ পরে ড্রাগন সেই গুহাতেও পৌঁছে যায়। অ্যালিসন জনকে বাঁচানোর জন্য সেখান থেকেও পালায়, কিন্তু এই সময় তার পা ভীষণভাবে পুড়ে যায়। ব্যথায় কাতর হওয়া সত্ত্বেও সে হার মানে না। সে নিজের কাপড় ছিঁড়ে পোড়া পায়ে বেঁধে নেয় যাতে রক্ত পড়া বন্ধ হয়। এরপর সে নিজের লকেটের মধ্যে জ্বলন্ত কয়লা রেখে দেয় যাতে অন্ধকার গুহায় তার একটু আলো মেলে। এখন অ্যালিসন ধীরে ধীরে গুহার ভিতরে পথ খুঁজতে শুরু করে। তখন সে একটি খুব সরু পথ দেখতে পায়। সে সাহস করে সেই পথে সামনে এগোয়, কিন্তু কিছু দূর যেতেই তার পা পিছলে যান এবং সে একটি গভীর খাদে পড়ে যায়। পড়ে যাওয়ার কারণে সে খুব খারাপভাবে আহত হয়, তবুও সে কোনোভাবে নিজেকে সামলে দাঁড়িয়ে যায়। তখন সে দূরে নীল রঙের হালকা আলো দেখতে পায় এবং সাথে বাইরে যাওয়ার মতো একটি পথও নজরে আসে। কিন্তু সেই পথ পর্যন্ত পৌঁছানোর মাঝে একটি বড় খাদ ছিল। বাইরে বের হওয়ার আশায় অ্যালিসন পুরো শক্তি দিয়ে লাফ দেয়, কিন্তু তার হাত কিনারা পর্যন্ত পৌঁছাতে পারে না এবং সে আবার নিচে গভীর খাদে পড়তে থাকে। যেই সে গভীর খাদে পড়তে থাকে, সে দ্রুত ছুরি বের করে পাথরের মধ্যে গেঁথে দেয়। ছুরিটি পাথরে আটকে যায় এবং কোনোভাবে তার প্রাণ বেঁচে যায়। তারপর সে সেই ছুরির সাহায্যে ধীরে ধীরে উপরে উঠে যায়। এত আঘাত পাওয়ার পরও অ্যালিসন হার মানছিল না। খাদের অন্য পাশে পৌঁছানোর পর সে অনেক অদ্ভুত পোকা দেখতে পায় যাদের শরীর থেকে নীল আলো বের হচ্ছিল। অ্যালিসন সেই জলজলে পোকাগুলো কাপড়ে জড়ো করে একটি ছোট্ট ল্যাম্প বানিয়ে নেয় যাতে অন্ধকারে তার পথ দেখা যায়। এখন সে আবার গুহা থেকে বের হওয়ার পথ খুঁজতে শুরু করে। চলতে চলতে সে বরফে ঢাকা একটি অংশ দেখতে পায় যেখান থেকে পানি নিচে পড়ছিল। সে বরফের নিচে দাঁড়িয়ে পানি পান করতে থাকে, কিন্তু তখনই হঠাৎ বরফের অন্য পাশে ড্রাগন দেখা যায়। সে নিজের আগুন দিয়ে পুরো বরফ গলিয়ে দেয় এবং ধীরে ধীরে নিচে নামতে থাকে। এটা দেখে অ্যালিসন ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে পালাতে শুরু করে। পালাতে পালাতে সে নিচে যাওয়ার একটি খুব সরু গুহা দেখতে পায়। সে দ্রুত তার ভিতরে ঢুকে যায়। গুহাটি এতটাই সরু ছিল যে ড্রাগন তার ভিতরে ঢুকতে পারছিল না। কিছুক্ষণ পরে সে গুহার অন্য অংশে পৌঁছায় যেখানে দেওয়ালে অনেক মেয়ের নাম লেখা ছিল, সাথে সেখানে একটি বার্তাও লেখা ছিল, তুমি এখানে ড্রাগনের থেকে নিরাপদ। এটা দেখে অ্যালিসন বুঝে যায় যে তার আগেও অনেক নিরীহ মেয়েকে এখানে বলি দেওয়ার জন্য পাঠানো হয়েছিল। অর্থাৎ রানী ইসাবেল বহু বছর ধরে এই একই খেলা চালিয়ে আসছিল এবং প্রতিবারই কোনো নতুন মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিত। এখন ব্যথা এবং ক্লান্তির কারণে অ্যালিসনের চোখ লেগে যায়। ঘুমের মধ্যে সে সেসব মেয়েদের ভয়ঙ্কর স্বপ্ন দেখতে শুরু করে যাদের নাম দেওয়ালে লেখা ছিল। মনে হচ্ছিল যেন তারা সবাই তার কাছে সাহায্য চাইছে। ভয়ে অ্যালিসন হঠাৎ জেগে ওঠে। জেগে ওঠার পর সে দেখে নীল আলোওয়ালা পোকাগুলো তার পোড়া ক্ষতের উপর বসে আছে। প্রথমে সে ভয় পেয়ে যায় এবং তাদের সরাতে শুরু করে, কিন্তু তখনই সে বুঝতে পারে যে তার পায়ের ক্ষত প্রায় সেরে গেছে। এটা দেখে অ্যালিসন অবাক হয়ে যায়। তারপর সে সেই একই পোকাগুলোর সাহায্যে নিজের হাতের ক্ষতও সারিয়ে ফেলে। এরপর সে সেই জলজলে পোকাগুলোকে আবার কাপড়ের মধ্যে রেখে দেয় এবং চারপাশে মনোযোগ দিয়ে দেখতে শুরু করে। তখন তার চোখ দেওয়ালে আঁকা একটি মানচিত্রের ওপর পড়ে। মনে হচ্ছিল এই মানচিত্রটি সেই মেয়েদের মধ্যে কেউ এঁকেছিল যারা আগে এখানে আটকা পড়েছিল। অ্যালিসন সেই মানচিত্রটি মনোযোগ দিয়ে পড়ে এবং তাতে দেখানো পথে সামনে এগোতে শুরু করে। কিছু দূর হাঁটার পর অবশেষে সে সূর্যের হালকা আলো দেখতে পায়। এত সময় পরে বাইরের আলো দেখে তার মধ্যে আশা জেগে ওঠে, কিন্তু সেখানে পৌঁছানোর জন্য তাকে ধারালো ক্রিস্টালওয়ালা বিপজ্জনক দেওয়ালে উঠতে হয়। সে সাহস করে উঠতে শুরু করে। তখনই হঠাৎ ড্রাগন নিচে এসে তাকে দেখতে থাকে। এই সময় একটি ক্রিস্টাল ভেঙে যায় এবং অ্যালিসন নিচে পড়তে থাকে, কিন্তু সে কোনোভাবে নিজেকে সামলে নেয় এবং আবার উপরে উঠে যায়। অবশেষে সে বাইরে যাওয়ার পথ পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু সেখানে পৌঁছে সে জানতে পারে যে সে পাহাড়ের অনেক উঁচুতে দাঁড়িয়ে আছে। নিচে পড়ে যাওয়ার মানে ছিল সরাসরি মৃত্যু। তখন তার চোখ দূর থেকে আসতে থাকা চারজন সৈন্যের ওপর পড়ে। তাদের দেখে অ্যালিসন জোরে জোরে সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করেন, কিন্তু উচ্চতা বেশি হওয়ার কারণে তার আওয়াজ তাদের কাছে পৌঁছায় না। ঠিক সেই সময় হঠাৎ ড্রাগন পাহাড়ের বাইরে বেরিয়ে আসে এবং অ্যালিসনের উপর আক্রমণ করতে শুরু করে। অ্যালিসন ভয়ে পিছিয়ে যায়। তখন ড্রাগন রেগে তাকে বলে যে ওরিয়া রাজ্য তার সঙ্গে একটি চুক্তি করেছিল, প্রতি জন্মে 3 জন রাজকুমারীকে বলি দেওয়া হবে এবং অ্যালিসন ছিল এই প্রজন্মের দ্বিতীয় রাজকুমারী। এত কথা বলার পর ড্রাগন আবার তার উপর আগুন ছুড়তে শুরু করে, কিন্তু তখনই গুহার ভিতরে কারোর আসার শব্দ শোনা যায়। কেউ অ্যালিসনের নাম ধরে তাকে খুঁজছিল, যার আওয়াজ শুনেই ড্রাগন সঙ্গে সঙ্গে অ্যালিসনকে ছেড়ে আবার নিজের গুহার ভিতরে চলে যায়। অন্যদিকে গুহার ভিতরে অ্যালিসনের বাবা হেক্টরও পৌঁছে গিয়েছিলেন। তিনি নিজের 3 সৈন্যকে নিয়ে নিজের মেয়েকে বাঁচাতে এসেছিলেন। এদিকে অ্যালিসনও ধীরে ধীরে গুহার ভিতরে আবার ফিরে যেতে শুরু করে। সামনে এগোতে গিয়ে তার চোখ এমন এক জায়গায় পড়ে যেখানে চারদিকে অনেক সোনা ছড়িয়েছিল, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিস ছিল সেখানে পড়ে থাকা ড্রাগনের 3টি বাচ্চার হাড়। এটা
দেখে অ্যালিসন হঠাৎ পুরো সত্য বুঝে যায়। শতাব্দী আগে যখন ওরিয়া রাজ্যের রাজা এই গুহা এসেছিল, তখন সে ড্র্যাগনের বাচ্চাগুলোকে হত্যা করেছিল। নিজের বাচ্চাদের মৃত্যু দেখে ড্র্যাগন রাগে পাগল হয়ে গিয়েছিল এবং সে রাজার প্রায় সব সৈন্যকে মেরে ফেলেছিল। কিন্তু যখন রাজা নিজের প্রাণ বাঁচানোর জন্য তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, তখন ড্র্যাগন তার সঙ্গে একটি চুক্তি করে। সে বলেছিল যে রাজার বংশের প্রতিটি প্রজন্ম থেকে 3 জন রাজকুমারীকে তাকে বলি দেওয়া হবে, যাতে সে ধীরে ধীরে পুরো রাজপরিবারের উপর প্রতিশোধ নিতে পারে। কিন্তু আসল প্রতারণা ছিল এটাই যে ওরিয়া রাজ্য কখনোই তাদের আসল রাজকুমারীদের ড্র্যাগনের হাতে দেয়নি। তারা গরিব রাজ্যের রাজকুমারীদের সঙ্গে নিজেদের রাজপুত্রদের বিয়ে দিত। তারপর বিয়ের অনুষ্ঠানের সময় তার ওপর রাজপুত্রের রক্ত লাগিয়ে তাদের গুহার ভিতরে ফেলে দিত। কারণ ড্র্যাগন রাজকীয় রক্ত চিনতে পারত, তাই সে সেই নিরীহ মেয়েদের আসল রাজকুমারী ভেবে মেরে ফেলত। অর্থাৎ শতাব্দীর পর শতাব্দী ধরে ওরিয়া রাজ্য নিজেদের রক্ষার জন্য গরিব মেয়েদের বলি দিয়ে আসছিল। এদিকে হেক্টর এবং তার সৈন্যরা গুহার ভিতরে অ্যালিসনকে ডাকতে শুরু করে, কিন্তু তখনই হঠাৎ ড্র্যাগন সেখানে পৌঁছে যায় এবং চোখের পলকে হেক্টরের 2 সৈন্যকে মেরে ফেলে। তারপর সে ধীরে ধীরে হেক্টরের সামনে আসে এবং তাকে জিজ্ঞেস করে সেখানে কেন এসেছে। এর উত্তরে হেক্টর নির্ভয়ে বলে যে সে তার মেয়েকে ফিরিয়ে নিতে এসেছে এবং তাকে ছাড়া এখান থেকে যাবে না। এত কথা বলে হেক্টর নিজের তলোয়ার বের করে ড্র্যাগনের উপর আক্রমণ করে। অন্যদিকে অ্যালিসন একটি বড় পাথরের পিছনে লুকিয়ে এসব দেখছিল। সে বুঝে গিয়েছিল যে তার বাবা সত্যি তাকে বাঁচাতে এসেছেন, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা জিনিসটি কোনো সাধারণ শত্রু নয়, বরং নিজের সন্তানদের প্রতিশোধ নিতে আসা এক ভয়ঙ্কর ড্র্যাগন। তখনই ড্র্যাগন হেক্টরকে নিজের নখরে ধরে ফেলে এবং রাগে বলে যে তার মেয়ে এখানে কোথাও লুকিয়ে আছে, কারণ সে তার রক্তের গন্ধ পাচ্ছে। তারপর ড্র্যাগন হেক্টরকে বলে অ্যালিসনকে বাইরে আসতে রাখতে, কিন্তু হেক্টর তা করতে স্পষ্টভাবে অস্বীকার করে। উল্টো সে জোরে অ্যালিসনকে ডেকে বলে যে সে যেন কোনো অবস্থাতেই ড্র্যাগনের সামনে না আসে। এরপর হেক্টর কাঁদতে কাঁদতে অ্যালিসনের কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু ড্র্যাগন হেক্টরের একটাও কথা শোনে না এবং তাকে মেরে ফেলে। নিজের বাবার মৃত্যু দেখে অ্যালিসন ভেঙে পড়ে এবং কাঁদতে থাকে। তখনই ড্র্যাগন তার আওয়াজ শুনে ফেলে এবং ধীরে ধীরে তার দিকে এগোতে শুরু করে। এই সময় হেক্টরের বেঁচে থাকা সেই শেষ সৈন্যটি ভয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। ড্র্যাগন সঙ্গে সঙ্গে অ্যালিসনকে ছেড়ে সেই সৈন্যের পিছনে চলে যায়। অ্যালিসন এই সুযোগের সুবিধে নিয়ে দ্রুত নিজের বাবার কাছে পৌঁছে যায়। নিজের বাবাকে হারিয়ে অ্যালিসন পুরোপুরি ভেঙে পড়ে, কিন্তু তখনই তার চোখ পাশে পড়ে থাকা দড়ির ওপর যায়। সে সঙ্গে সঙ্গে সেই দড়ির সাহায্যে ওপরে উঠতে শুরু করে। ওদিকে ড্র্যাগন সেই শেষ সৈন্যকেও মেরে আবার ফিরে আসে এবং অ্যালিসনকে পালাতে দেখে ফেলে। রাগে এসে তার উপর আগুন বর্ষণ করতে শুরু করে, কিন্তু অ্যালিসন কোনোভাবে বাঁচতে বাঁচতে গুহা থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসেই সে নিজের বাবার ঘোড়া নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তখনই ড্র্যাগনও গুহা থেকে বাইরে বেরিয়ে আসে। এটা দেখে অ্যালিসন দ্রুত ঘোড়া থেকে নেমে একটি বড় পাথরের নিচে লুকিয়ে যায়। কিছুক্ষণ পরে ড্র্যাগন সেখানে পৌঁছে এবং দৌগাতে থাকা ঘোড়াটিকেই অ্যালিসন মনে করে সেটাকেই আগুন ছুড়ে পুড়িয়ে দেয়। কিন্তু যখন সে অ্যালিসনকে কোথাও দেখতে পায় না, তখন সে রাগে পুরো পাহাড়ে আগুন লাগিয়ে দেয়। চারিদিকে আগুন এবং ধোঁয়া ছড়িয়ে পড়ে, আর অ্যালিসন চুপচাপ পাথরের নিচে লুকিয়ে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করতে থাকে। অন্যদিকে যখন রানী ইসাবেল পাহাড়ের জ্বলন্ত আগুন দেখে, তখন সে বুঝে যায় যে অ্যালিসন কোনোভাবে গুহা থেকে জীবিত বেরিয়ে এসেছে। এখন তার ভয় ছিল যে ড্র্যাগন রাগে পুরো রাজ্য ধ্বংস করে দেবে। তাই সে ড্র্যাগনের রাগ শান্ত করার জন্য অ্যালিসনের ছোট বোন ফ্লোরিয়াকে বলি দেওয়ার সিদ্ধান্ত নেয়। রানী সঙ্গে সঙ্গে নিজের সৈন্যদের নিয়ে সেই জাহাজের দিকে যায় যেখানে হেলেন এবং ফ্লোরিয়া ছিল। সেখানে পৌঁছে সৈন্যরা ফ্লোরিয়াকে ধরে ফেলে। হেলেন তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু রানী ইসাবেল তাকে ছুরি মেরে দেয়, যার ফলে সে ভীষণভাবে আহত হয়। এরপর রানী জোর করে ফ্লোরিয়াকে নিজের সঙ্গে নিয়ে চলে যায়। পরের দিন অ্যালিসন পাথরের নিচ থেকে বেরিয়ে আসে। তখন সে আহত অবস্থায় হেলেনকে দেখতে পায়। হেলেন কোনোভাবে অ্যালিসনকে জানায় যে রানী ফ্লোরিয়াকে ড্র্যাগনের হাতে তুলে দিতে যাচ্ছে। এটা শুনেই অ্যালিসন সময় নষ্ট না করে নিজের বোনকে বাঁচাতে জন্য আবার গুহার দিকে দৌড়ে যায়। ওদিকে গুহায় রানী ইসাবেল ফ্লোরিয়ার হাতের তালু কেটে আচার সম্পূর্ণ করতে যাচ্ছিল, কিন্তু এবার হেনরি নিজেই তাকে থামানোর চেষ্টা করে। হয়তো এখন সে নিজের ভুলের উপলব্ধি করতে শুরু করেছিল, কিন্তু রানী কারোর কথা শোনে না। সে নিজের হাতের তালু কেটে নিজের রক্ত ফ্লোরিয়ার হাতে মিশিয়ে দেয় এবং তাকে গুহার ভিতরে ফেলে দেয়। নিজের ড্র্যাগন ফ্লোরিয়াকে ধরে ফেলে, কিন্তু তাকে মারে না। তার পুরো বিশ্বাস ছিল যে অ্যালিসন নিজের বোনকে বাঁচাতে অবশ্যই আসবে। কিছুক্ষণ পরে অ্যালিসনও গুহায় পৌঁছে যায়। সেখানে পড়ে থাকা পুরনো অস্ত্র এবং ভাঙা জিনিসপত্রের সাহায্যে সে একটি ফাঁদ তৈরি করে, যাতে ড্র্যাগনের মনোযোগ অন্যদিকে সরানো যায়। তারপর সে সেই জায়গায় পৌঁছে যেখানে তার বাবার মৃতদেহ পড়েছিল। নিজের বাবাকে দেখে তার চোখ ভিজে যায়, কিন্তু সে তার তলোয়ার তুলে নেয় এবং ড্র্যাগনের দিকে এগোতে শুরু করে। ওদিকে ড্র্যাগন নিজের মৃত বাচ্চাদের হাড় দিকে তাকিয়ে রাগে বলছিল যে মানুষ তার বাচ্চাদের
জীবন কেড়ে নিয়েছে এবং এখন সে পুরো রাজপরিবারকে শেষ করে নিজের প্রতিশোধ নেবে। তখনই অ্যালিসন বানানো ফাঁদ হঠাৎ নিচে পড়ে যায় এবং জোরে শব্দ হতে থাকে। ড্রাগন সেই শব্দের দিকে দৌড়ে যায়। অ্যালিসন এই সুযোগের সুবিধা নিয়ে ফ্লোরিয়ার কাছে পৌঁছে যায় এবং তাকে নিয়ে পালাতে শুরু করে, কিন্তু তখনই ড্রাগন আবার ফিরে আসে এবং দুই বোনকে দেখে ফেলে। তখন অ্যালিসন চিৎকার করে ড্রাগনকে বলে যে সে ভুল মানুষের উপর প্রতিশোধ নিচ্ছে। সে আসল রাজকুমারী নয় এবং তার পরিবারও সেই রাজবংশের অংশ নয় যারা তার বাচ্চাদের মেরেছিল। কিন্তু রাগে ভরা ড্রাগন তার কোনো কথা শোনে না এবং তার উপর আগুন দিয়ে আক্রমণ করে। নিজেকে বাঁচানোর জন্য অ্যালিসন ড্রাগনের মুখে তলোয়ার ঢুকিয়ে দেয় এবং ফ্লোরিয়াকে নিয়ে নিজের পানিতে লাফ দেয়। এই সময় তার হাত ভীষণভাবে পড়ে যায়, কিন্তু তারপরও সে নিজের বোনকে বাঁচিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। এরপর ড্রাগন রাগে অ্যালিসনের কাছে চলে আসে, নিজের নখরে ধরে ফেলে। তারপর সে নিজের ধারালো নখ অ্যালিসনের পিঠে ঢুকিয়ে দেয়, যার ফলে অ্যালিসন ভীষণভাবে আহত হয়। ব্যথায় কাতর হওয়া সত্ত্বেও অ্যালিসন হার মানে না। সুযোগ পেয়েই সে নিজের ছুরি বের করে সরাসরি ড্রাগনের চোখে ঢুকিয়ে দেয়। এর ফলে ড্রাগনের একটি চোখ নষ্ট হয়ে যায় এবং সে ব্যথা ও রাগে চিৎকার করতে থাকে। ড্রাগনকে থামানোর জন্য অ্যালিসন নিজের বাবার তলোয়ার তুলে পুরো শক্তি দিয়ে তার বুকে ঢুকিয়ে দেয়। লড়াইয়ের সময় অ্যালিসনের চোখ একটি অদ্ভুত পাথরের উপর পড়ে, যেখানে বাতাস ধাক্কা খেয়ে ফিরে আসছিল। এটা দেখে তার মাথায় একটি বিপজ্জনক পরিকল্পনা আসে। সে বুঝতে পারে যে যদি ড্রাগনে আগুন তার দিকেই ফিরে যায় তাহলে হয়তো তাকে হারানো সম্ভব। তাই অ্যালিসন ইচ্ছে করেই সেই পাথরের সামনে গিয়ে দাঁড়ায়। যেই ড্রাগন তাকে শেষ করার জন্য আগুন ছড়ে, অ্যালিসন শেষ মুহূর্তে সেখান থেকে সরে যায়। ড্রাগনের আগুন পাথরে ধাক্কা খেয়ে সরাসরি তার নিজের দিকেই ফিরে আসে। নিজের আগুনেই আটকে গিয়ে ড্রাগন ভীষণভাবে পুড়তে থাকে। তখন অ্যালিসন তাকে নিজের হাতের ক্ষত দেখায় এবং সত্যিটা বলে। সে বলে এখানে আনা প্রতিটি মেয়ের হাতেই এমন কাটা দাগ করা হতো। রানী অন্য মেয়েদের ক্ষতের মধ্যে রাজকীয় রক্ত মিশিয়ে দিত, যাতে ড্রাগন তাদের আসল রাজকুমারী মনে করে। অ্যালিসন আরও বলে যে সে জানে অরিয়া রাজ্যের লোকেরা তার সন্তানদের মেরেছিল, কিন্তু প্রতিশোধ নিতে গিয়ে সেও অনেক নিরীহ মেয়ের প্রাণ নিয়েছে। এটা শুনে প্রথমবারের মতো ড্রাগন শান্ত হয়ে যায়। ব্যথা এবং অনুশোচনায় সে অ্যালিসনকে বলে এখন সে যেন তাকে মেরে ফেলে, কিন্তু অ্যালিসন তা করে না। সে সেই নীল জলজলে পোকাগুলো ড্রাগনের ক্ষতের উপর ছেড়ে দেয়। ধীরে ধীরে ড্রাগনের সব ক্ষত সেরে যেতে থাকে এবং সে পুরোপুরি সুস্থ হয়ে যায়। কিছু সময় পরে অ্যালিসন আবার প্রাসাদে ফিরে আসে। সেখানে সে দেখে অবাক হয়ে যায় যে হেনরি এখন তৃতীয় বিয়ে করছে, অর্থাৎ সে আবার কোনো নতুন মেয়েকে বলি দিতে চলেছে। তখনই অ্যালিসন দ্রুত সেই নতুন রাজকুমারীর কাছে যায় এবং তাকে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালাতে বলে। সাথে অ্যালিসন প্রাসাদে উপস্থিত সবাইকে সতর্ক করে যে যার নিজের প্রাণ প্রিয় সে যেন সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু রানী ইজাবেল রাগে তার কথাকে উপহাস করতে থাকে। সে বলে শুধু সেই দানবের হাত থেকে বেঁচে ফিরে আসার মানে এই নয় যে পুরো রাজপরিবার তাকে ভয় পাবে। রানী এখনও নিজের অহংকারে অন্ধ হয়েছিল এবং তার মনে হচ্ছিল সবকিছু আগের মতোই তার নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু অ্যালিসন কিছু বোঝানোর আগেই হঠাৎ প্রাসাদের বাইরে জোরে শব্দ হতে থাকে। পরের মুহূর্তেই ড্রাগন সেখানে পৌঁছে যায়। এখন সে পুরো সত্য জেনে গেছে যে আসল প্রতারককে। এইবার তার নিশানা নিরীহ মেয়েরা নয়, বরং অরিয়ার রাজপরিবার ছিল। ড্রাগন রাগে পুরো প্রাসাদের উপর আগুন বর্ষণ করতে শুরু করে। চোখের পলকে প্রাসাদ আগুনের শিখায় ঘিরে যায় এবং রানী ইজাবেল, হেনরি ও বাকি রাজপরিবারের লোকেরা সেই আগুনে পুড়ে শেষ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই পুরো প্রাসাদ ছাইয়ে পরিণত হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে যে রাজপরিবার অন্যের মেয়েদের বলি দিয়ে নিজেকে বাঁচিয়ে আসছিল, অবশেষে তার শেষ হয়ে যায়।